Good morning, dear students. How are you? I hope you are well, safe and sound at your home. Dear students, you know, for COVID-19, like other educational institutions, our academy is also closed. But our honorable principal sir is running your studies through online classes. For this reason, I congratulate our honorable principal sir. At the same time, I am grateful to him as he has given me a chance to show you a class. Dear students, today I will teach class 7. Today's our topic is right form of verbs. Dear students, let's go to our lesson. I am Muhammad Shahidul Islam, Senior English Teacher, Ahmed Bawani Academy, School and College, Armanitola, Dhaka. Welcome dear students, class 7, subject English second paper, topic right form of verbs. Right form of verbs, present indefinite tense. Dear students, if we find every day, every week, every month, every year, daily, generally, normally in a sentence, we will make it present indefinite tense. That is, আমরা যদি কোনো সেন্টেন্সের ভিতরে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডেইলি, জেনারেলি, নর্মালি এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের ভিতরে পাই তাহলে পরে আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে নেব। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরে আমরা সেটা কিভাবে গঠন করব সেটা আমরা দেখব। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। দ্যাট ইজ, you will use at first subject, then verb, then extension. Present indefinite tense একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, if the subject is third person singular number, s or es will be added at the end of the principal verb. Dear students, attention to me, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন। হাসান ব্র্যাকেটে গো টু স্কুল এভরিডে। এই ব্র্যাকেটের ভাবটাতে একটা ভুল আছে, আমরা সেই ভুলটাকে সংশোধন করে সঠিক বাক্যটি তৈরি করব। এটার নাম হলো রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের পরীক্ষায় এরকম কয়েকটি সেন্টেন্স থাকবে, এই ভার্বটাকে ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে, তোমরা ওই ভার্বটাকে সঠিক করে ব্যবহার করে একটি নতুন সেন্টেন্স নির্ভুলভাবে লিখবে। এটা কি বলা হয়? রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, এখন এই সেন্টেন্সটির উত্তর হলো, অ্যান্সার হলো হাসান গোস টু স্কুল এভরিডে। দ্যাট ইজ, হাসান ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এস ইজ অ্যাডেড উইথ ভার্ব গো। হাসান গোস টু স্কুল এভরিডে, এখানে হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, হাসান একটি নাম এবং একক ব্যক্তি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গোয়ের সাথে ইয়েস যুক্ত হয়, গোজ হয়েছে, তারপর বাকিটা এক্সটেনশন। এইভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করব। স্ট্রাকচার, ডিয়ার স্টুডেন্টস, সি দ্য স্ট্রাকচার অ্যাগেন। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দ্যাট ইজ, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন, মানে ওখানে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। এই জন্য আমরা এটাকে এক্সটেনশন বলবো। কারণ এখানে সবসময় যে অবজেক্ট থাকবে এমনটা নয়, সবসময় যে কমপ্লিমেন্ট থাকবে তাও নয়, অ্যাডভার্বও থাকতে পারে। এই জন্যে আমরা স্ট্রাকচারটাকে এভাবে বলবো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো আমরা কি শিখলাম এখানে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করবো, তাহলে পরে বাক্যটা সঠিক হবে। তো আমাদের সেন্টেন্সটা দেওয়া ছিল, হাসান ব্র্যাকেটে গো টু স্কুল এভরিডে। হাসান প্রতিদিন স্কুলে যায়। এখন এটাকে যদি আমরা সঠিক করে লিখি তাহলে পরে আমার অ্যান্সারটা দাঁড়াবে হাসান গোস টু স্কুল এভরিডে। নেক্সট, নাম্বার 2, রাজু ইট রাইস ডেইলি। রাজু প্রতিদিন ভাত খায়। এখানে রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্র্যাকেটের ভার্বটা হলো ইট। ইটের সাথে যখন আমরা এস যুক্ত করলাম তখন হলো ইটস। দ্যাট ইজ, রাজু হেয়ার ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো উইল অ্যাড এস উইথ ইট। দ্যাট ইজ, আমরা ইট ভার্বের সাথে এস যুক্ত করব, কারণ রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা আমরা পূর্বে বলেছিলাম। ওই রুলের কারণেই, ওই আইনের কারণেই রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইট ভার্বের সাথে এস যুক্ত হয়, ইটস হয়েছে। আচ্ছা, নেক্সট 3, রাজু ব্র্যাকেটে নট ইট
রাইজ ডেইলি। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দি স্ক্রিন। এখানে একটা কথা পরিষ্কার বুঝতে হবে, প্রথম সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, দ্যাট ইজ হাবোধক। 3 নম্বর সেন্টেন্সটা নাবোধক। এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটি নাবোধক হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, হাবোধক হতে পারে, আবার ইন্টারোগেটিভ হতে পারে, আবার একই সেন্টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সবটাই যুক্ত থাকতে পারে। এই কারণে আমি তোমাদের ধারাবাহিকভাবে প্রথম 1 নম্বর এবং 2 নম্বরে দেখিয়েছি অ্যাফার্মেটিভ বাক্য, 3 নম্বরে আমরা দেখব নেগেটিভ বাক্য। এই জন্যে রাজুর সাজুর পরে ব্র্যাকেটে লেখা আছে নট ইট রাইস ডেইলি। সাজু ব্র্যাকেটে নট ইট রাইস ডেইলি, তাহলে পরে আমরা ধরে নেব যে এই সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি, ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন টু মি, একটা রুল তোমরা ভালোভাবে মনে রাখবা। মোট 12টা টেন্স, এই 12টা টেন্সের ভিতরে 10টা টেন্সের নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব আছে, আর 2টা টেন্সের নিজস্ব কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। সেই 2টি টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আর একটা রুল তোমরা মাথায় নাও, খুব মনোযোগ দিয়ে কথাটি শোনো। কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব তারপর নট ব্যবহার করতে হবে। আবার বলছি শোনো, কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে পরে সাবজেক্টে পরে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, ওই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাবো, তাহলে পরে বাক্যটি নেগেটিভ হবে। এখন কথা হলো, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে পরে আমরা এটা কীভাবে নেগেটিভ করব। আবার আমার শর্ত হলো যে বাক্যটাকে নেগেটিভ করতে হলে অবশ্যই একটি অক্সিলিয়ারি ভার্ব তারপর নট ব্যবহার করব। এই ক্ষেত্রে সমাধান হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, ধার করা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু এবং ডাজ বসে। এখন যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ডাজ বসাবো, তারপর নট দেবো, তাহলে পরে বাক্যটা নেগেটিভ হবে। এছাড়া অন্য যে কোনো পার্সন হোক, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ডু বসাবো, তারপরে নট দেবো, তাহলে পরে বাক্যটা নেগেটিভ হবে। আমি আবার বলছি, আমার শর্ত হলো গ্রামারের বিধান অনুসারে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা সাবজেক্টের পরে একটি অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর নট বসাবো। এখন প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট ব্যতি রেখে বাকি 10টি টেন্সের নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব আছে, ওই বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে ওই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসালেই নেগেটিভ হবে। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করি ডু অথবা ডাস। যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ডাস বসাবো, তারপর নট দেবো। এছাড়া অন্য কোনো পার্সন হলে আমরা আগে ডু বসাবো, সাবজেক্টের পরে ডু বসাবো, তারপর নট দেবো, তাহলে পরে বাক্যটা নেগেটিভ হবে। সেই শর্ত মোতাবেক সাজু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ব্র্যাকেটে যেহেতু নট ইট লেখা আছে, তাহলে পরে আমাকে ধরে নিতে হবে যে এই সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে পরে আমরা কীভাবে নেগেটিভ করি, আমরা অ্যান্সারটা দেখি। 3 নম্বর সেন্টেন্সের সাজু ডাজ নট ইট রাইস ডেইলি, দ্যাট ইজ সাজু দৈনিক ভাত খায় না, সে রুটিও খেতে পারে, অন্য কিছু খেতে পারে। নাম্বার 4, হি পেলে ডেইলি ইন দ্য আফটারনুন। এখানে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 3 ছিল নেগেটিভ সেন্টেন্স, নাম্বার 4-এ হি ব্র্যাকেটে পেলে, তারপর ডেইলি ইন দ্য আফটারনুন, সে প্রত্যেক দিন বিকালে খেলে, কিন্তু এখানে একটি নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে সেন্টেন্সের শেষে। তাহলে পরে আমাকে নিশ্চিত বুঝতে হবে যে আমাকে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ বানাতে হবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হলো একটি শর্ত হলো সাবজেক্টের পূর্বে একটি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। আর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেই ক্ষেত্রে আমরা ডু এবং ডাসকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি। আর এখানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা সর্বপ্রথম ডাস ব্যবহার করব, তারপরে সাবজেক্ট। এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, আমি যেহেতু সেন্টেন্সের শুরুতে ডাস ব্যবহার করেছি, এই ক্ষেত্রে কিন্তু আর পেলের সাথে এস ব্যবহার করতে হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং শুরুতে আমরা ডু এর সাথে এস যুক্ত করে ডাস বসিয়ে দিয়েছি। এই কারণে পেলেটা এখন একদম ফ্রি থাকবে, অর্থাৎ এর সাথে আর এস বাই এস যুক্ত হবে না। তো নাম্বার 4 নম্বরের সেন্টেন্স ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা যখন এর অ্যান্সারটা লিখেছি তখন শুরুতে লিখেছি ডাস হি পেলে ডেইলি ইন দ্য আফটারনুন, সে কি প্রত্যেকদিন বিকালে খেলে। আমার কথার মুডটা দেখবে, যখন আমরা কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ বলবো তখন আমার কথার ভঙ্গিমা এবং মুডটা অবশ্যই ইন্টারোগেটিভ ভঙ্গিমায় থাকবে। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট
Number 5, she not draw a picture daily. Dear student, this is a interesting matter. এখানে not draw আছে ব্র্যাকেটের ভিতরে, আবার শেষে সাইন অফ ইন্টারোগেশন আছে। দ্যাট ইজ দুইটা শর্ত এখানে, একটা হলো নেগেটিভ আরেকটা হলো ইন্টারোগেটিভ। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ভাবটা আছে তার সাথে একটা নট লাগানো আছে। তাহলে পরে আমাকে বুঝতে হবে যে আমাকে সেন্টেন্সটি অবশ্যই এখানে নেগেটিভ একটা ফর্ম তৈরি করতে হবে। আবার সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। যেহেতু সাইন আপ ইন্টারোগেশন দেওয়া আছে, অবশ্যই এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে দুটো শর্ত এখানে যুক্ত হলো, একটা হলো নেগেটিভ আর একটা হলো ইন্টারোগেটিভ। তাহলে পরে আমরা ধরে নিব যে এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করব। যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে সেন্টেন্সের শুরুতেই ডাজেন্ট ব্যবহার করব, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। সেই ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডাজেন্ট অথবা ডোন্ট ব্যবহার করব। আর এখানে যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে আমরা শুরুতে ডাজেন্ট ব্যবহার করব। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো? ডাজেন্ট শি ড্র এ পিকচার ডেইলি। আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কথা বলবো এই মুডেই বলবো। আমার মুড এবং ভঙ্গিমা অবশ্যই ইন্টারোগেটিভ ফর্মে থাকবে। তাহলে পরে বাক্যটা দৈহিকভাবে ইন্টারোগেটিভ হবে এবং ব্যবহারও উচ্চারণও ইন্টারোগেটিভ ভাব থাকবে। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 6, উই নট গো টু দ্য পার্ক ডেইলি। এখানে উইয়ের পরে ব্র্যাকেটে নট গো আছে এবং শেষে ফুল স্টপ দেওয়া আছে। তাহলে পরে আমরা ধরে নিব যে সেন্টেন্সটা শুধু আমরা নেগেটিভ করব। হ্যাঁ, এখানে আগের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের তফাৎ হলো এইটুকুনো, আগের সেন্টেন্সের সাবজেক্টগুলো ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই কারণে আমরা একটা নিয়ম শিখে ফেলেছি যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা সেখানে কিভাবে ভাবটাকে পরিবর্তন করব, অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভে কী রাখবো, নেগেটিভে কী রাখবো, ইন্টারোগেটিভে কী রাখবো, নেগেটিভ ইন্টারোগেটিভ হলে কী রাখবো, সেটা আমরা দেখেছি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। এখন নাম্বার 6, এইখানে সাবজেক্টে কিন্তু উই, দ্যাট ইজ ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার। এখানে কিন্তু ডাজ ব্যবহার হবে না, এখানে কী ব্যবহার হবে? ডু। এখন উই ব্র্যাকেটে নট গো টু স্কুল, উই ব্র্যাকেটে উই ডু নট, ব্র্যাকেটে উই নাম্বার 6, I am telling you again, number 6, উই ব্র্যাকেটে নট গো টু দ্য পার্ক ডেইলি। উই ব্র্যাকেটে নট গো টু দ্য পার্ক ডেইলি, আমরা দৈনিক পার্কে যাই না। এখানে সাবজেক্টটি হলো ফার্স্ট পারসন আবার প্লুরাল নাম্বার, সুতরাং এখানে আমরা ডু নট ব্যবহার করব। আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। যখন এটাকে আমরা নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব বা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন অবশ্যই আমাকে একটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, সেটা থাকবে ডু অথবা ডাজ। হ্যাঁ, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ডাজ নট ব্যবহার করব। আর যদি সাবজেক্টটি অন্য কোনো পার্সন হয় তাহলে পরে আমরা ডু নট ব্যবহার করব। এখানে 6 নম্বর সেন্টেন্সে সাবজেক্ট হলো উই, তাহলে পরে এটা ফার্স্ট পারসন আবার প্লুরাল নাম্বার, সুতরাং এখানে আমরা অবশ্যই ডু ব্যবহার করব। আবার বাক্যটাকে যেহেতু নেগেটিভ করতে হবে তাহলে পরে ডু এর পর নট দিতে হবে। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো? উই ডু নট গো টু দ্য পার্ক ডেইলি, দ্যাট ইজ আমরা প্রত্যেক দিন পার্কে যাই না। হয়তো কোনো দিন যাই, কোনো দিন যাই না, কোনো দিন পার্কে যাই, কোনো দিন খেলার মাঠে যাই। অর্থাৎ এই বাক্যটাকে আমি এটাই বলতে চাচ্ছি যে সে দৈনিক পার্কে যায় না, দ্যাট ইজ বাক্যটাকে আমরা কী করলাম? নেগেটিভ করলাম। যখন এই বাক্যটা নেগেটিভ হয়ে গেল ডু নট বসানোর কারণে, এখন সাবজেক্টটা কী আছে? উই কোন পারসন? ফার্স্ট পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। এই জন্য এখানে ডু নট তারপর গো টু দ্য পার্ক ডেইলি, অর্থাৎ আমরা প্রত্যেকদিন পার্কে যাই না। হয়তো কোনো দিন পার্কে যাই, কোনো দিন খেলার মাঠে যাই, কোনো দিন অন্য কোনো কাজ করি, এইভাবে। নাম্বার 7, শি নট নো মি। এখানেও ব্র্যাকেটে নট নো দেওয়া আছে। যেহেতু নট নো দেওয়া আছে তাহলে পরে আমাকে বুঝতে হবে যে আমি এখানে যেহেতু নট নো দেওয়া আছে, যেহেতু এখানে নট নো দেওয়া আছে তাহলে পরে আমাকে ধরে নিতে হবে যে আমাকে এই বাক্যটি নেগেটিভ করতে হবে। আর এখানে সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে পরে আমাকে সে আগের নিয়ম অনুসারে ডাজ নট ব্যবহার করতে হবে। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো? শি ডাজ নট নো মি, অর্থাৎ সে আমাকে চিনে না। নেক্সট, ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বি ভার্ব ইজ ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, বি ভার্ব একটি ভার্ব যে ভার্বের ফর্ম হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন। এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম এবং বিন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বি ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়।
ডিয়ার স্টুডেন্ট, আবার এই ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন বি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন তার ব্যবহারটা কেমন। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা বি ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে পরে প্রেজেন্ট টেন্সে থাকবে অ্যাম ইজ আর, সাবজেক্ট অনুসারে অ্যাম বসবে, সাবজেক্ট অনুসারে ইজ বসবে, সাবজেক্ট অনুসারে আর বসবে। আবার এইটাকে যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, এখানে লেখা আছে দেখো ওয়াজ আর ব্র্যাকেটে পাস্ট টেন্স। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, ওয়াজ আর ব্র্যাকেটে পাস্ট টেন্স লেখা আছে, আবার বিন তারপর ব্র্যাকেটে লেখা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি ভার্বের ওই যে ভার্বের যে আমরা লিস্ট শিখেছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকমভাবে বি ভার্বেরও তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্মে থাকবে অ্যাম ইজ আর, পাস্ট ফর্মে থাকবে ওয়াজ আর এবং পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে বিন। এখন যদি আমার সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরে আমরা অ্যাম ইজের একটা বসাবো সাবজেক্ট অনুসারে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসাবো। আবার যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে তাহলে পরে সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার নাম্বার এবং পার্সন অনুসারে আমরা ওয়াজ আর বসাবো। ঠিক যদি এটার পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করতে হয় তাহলে পরে আমরা সেখানে বিন ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, লুক আট দ্য এক্সাম্পল। ব্র্যাকেট আছে, সাবজেক্ট হলো আই, ব্র্যাকেটে বি, তারপরে টিচার, দ্যাট ইজ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং আই বি এ টিচার, দ্যাট ইজ আইয়ের পরে কী বসে আমরা জানি অ্যাম বসে। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের একটু ব্যাখ্যা করছি, সাবজেক্ট যদি আই হয় তাহলে পরে অ্যাম বসবে। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্টটি আই হয় এবং বি ভার্বের ব্যবহার হয়, ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন টু মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি সাবজেক্টটি আই হয় এবং ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে পরে আয়ের পরে অ্যাম বসবে। আর হি শি ইট নেম, হি শি ইট নেম এইগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে এবং ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে পরে হি শি ইট নেমের পরে ইজ বসবে। আবার যদি সাবজেক্টের জায়গায় উ ইউ দে থাকে আর ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে পরে বি ভার্বের জায়গায় আর বসবে। আমি তোমাদেরকে আবার বলছি, আই অ্যাম টেলিং ইউ অ্যাগেন, বি ভার্বের যদি ব্যবহার হয় ব্র্যাকেটে থাকে আর সাবজেক্টের জায়গায় যদি আই থাকে তাহলে পরে আমরা বি ভার্বের জায়গায় অ্যাম বসাবো। যেমন এখানে আছে আই ব্র্যাকেট বি তারপরে টিচার, দ্যাট ইজ আই অ্যাম এ টিচার, ওই বি এর জায়গায় অ্যাম বসছে। এখন যদি এই সাবজেক্টের জায়গায় নেম হি শি ইট থাকতো আর ওই ব্র্যাকেটে যদি বি থাকতো তাহলে পরে এই নেম হি শি ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হওয়ার কারণে বি ভার্বের জায়গায় ইজ বসতো। আবার যদি এমন হতো সাবজেক্টের জায়গায় উ ইউ দে আছে আবার ব্র্যাকেটে দেওয়া আছে বি, তাহলে পরে আমরা সেখানে বি এর জায়গায় আর বসাতাম। ডিয়ার স্টুডেন্ট, আই বিলিভ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। নেক্সট ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 2, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট নেম ব্র্যাকেটে আছে হাসান, অর্থাৎ যে কোনো নামই নেম। এখন এখানে নাম হিসেবে হাসানকে আমি তোমাদের বোঝানোর জন্য নেম লিখে ব্র্যাকেটে হাসান লিখেছি, তারপর অবলিক হি, অবলিক শি, তারপর ব্র্যাকেটে বি, তারপরে টিচার। এখন ডিয়ার স্টুডেন্ট, নেমের পরে ব্র্যাকেট হাসান, অর্থাৎ নেমের জায়গায় হাসান হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, আলী হতে পারে, যে কোনো নাম হতে পারে। এখানে নেমের পরে আমি ব্র্যাকেটে হাসান বসিয়ে তোমাদের বোঝানোর জন্য নেম জিনিসটা কি বুঝিয়েছি। তারপর অবলিক আছে হি, তারপর অবলিক আছে শি, ব্র্যাকেটে আছে বি, এরপরে আছে টিচার। এখন এইগুলো যখন সাবজেক্ট হবে, এইগুলো যদি সাবজেক্ট হয় তাহলে পরে এই বি ভার্বটা ইজ হবে। দেখো, হাসান অবলিক হি অবলিক শি ইজ এ টিচার, এই বি ভার্বের জায়গায় এখানে কী হলো, ইজ হলো। তাহলে পরে আমরা বুঝে গেলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর বি ভার্বের ব্যবহার হয় তাহলে পরে আমরা সেই বি ভার্বের জায়গায় ইজ ব্যবহার করব। আর পূর্বে আমরা কী পড়েছিলাম, সাবজেক্ট যদি আই হয় আর ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে পরে আমরা বি ভার্বের জায়গায় অ্যাম ব্যবহার করব। তখন অ্যামটা ছিল ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। আর নাম্বার 2-এ সাবজেক্ট যদি নেম হয়, নাম হয়, হি হয়, শি হয় এবং এই অবস্থায় যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে পরে আমরা সেই বি ভার্বের জায়গায় ইজ ব্যবহার করব। আচ্ছা, নাম্বার 3, এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, উই অবলিক ইউ অবলিক দে, তারপরে ব্র্যাকেটে আছে বি টিচার্স, দ্যাট ইজ উই আর টিচার, ইউ আর টিচার, দে আর টিচার্স। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 3,
উই আর টিচার্স উই প্লুরাল। এখানে তোমাদের একটা কথা পরিষ্কার বুঝে নাও, সাবজেক্ট যখন প্লুরাল হবে, সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন তার সাথে যে নাউনটি বসবে তাও প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে পরে তার সাথে যে নাউনটি বসবে সেটাও সিঙ্গুলার হবে। এখানে উই প্লুরাল, এর সাথে যে সম্পর্কযুক্ত নাউনটি এসেছে টিচার্স সেও প্লুরাল। তাহলে পরে কী দাঁড়ালো? উই ইউ দে, এখানে বি ভার্ব, তারপর আছে টিচার্স, দ্যাট ইজ উই আর টিচার্স, ইউ আর টিচার্স, দে আর টিচার্স। তোমরা যদি এভাবে ওরাল প্র্যাকটিস করো তাহলে পরে দেখবে তোমাদের বাক্যগুলি একদম ইজি হয়ে গিয়েছে। আমি একটু তোমাদের ওরাল প্র্যাকটিস করাচ্ছি, শোনো। উই আর টিচার্স, দ্যাট ইজ উই আর টিচার্স, ইউ আর টিচার্স, দে আর টিচার্স। অর্থাৎ উই যখন সাবজেক্ট তখন তার ভার্ব হবে আর টিচার্স প্লুরাল, কারণ এখানে উই প্লুরাল বহু বচন, ঠিক টিচার্সও প্লুরাল। এই জন্য একে বলা হয় সাবজেক্ট এগ্রিমেন্ট ভার্ব। অর্থাৎ সাবজেক্টে যদি প্লুরাল হয় তাহলে পরে তার সাথে সম্পর্কযুক্ত যে নাউনটি পরে আসবে সেটাও প্লুরাল হবে এবং ভার্বটিও প্লুরাল হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পরে এর সাথে যে ভার্বটি আসবে সেটিও প্লুরাল হবে এবং এর সাথে যে নাউনটি সম্পৃক্ত হয়ে আসবে সেটিও প্লুরাল হবে। ডিয়ার স্টুডেন্ট, এই কারণে উই আর টিচার্স, ইউ আর টিচার্স, দে আর টিচার্স, এইখানে প্রত্যেকটা সাবজেক্টই প্লুরাল হওয়ার কারণে তার ভার্বও প্লুরাল, তার সাথে যে সংশ্লিষ্ট কমপ্লিমেন্টই আছে সেটিও প্লুরাল। এখানে তোমাদের একটা কথা পরিষ্কার করে বলি, এই টিচার্সটা কিন্তু এই উ ইউ দের কমপ্লিমেন্ট। এখন বুঝতে হবে যে কমপ্লিমেন্ট জিনিসটা কি, এটা বোঝা দরকার। অর্থাৎ সাবজেক্টের সাথে সম্পৃক্ত যদি থাকে ভার্বের পরের অর্থটি তাহলে পরে সেটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার যদি এমন হয় যে অবজেক্টের সাথে ভার্বের পরের নাউনটি সম্পৃক্ত তাহলে পরে সেটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবশ্যই এখানে আমরা যে কয়টা সেন্টেন্স লিখেছি সবগুলোতেই সাবজেক্টের সাথেই তোমার নাউনটির সম্পর্ক, এই কারণে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তোমাদের একটা কথা বলে রাখি, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সাবজেক্টের পরে ভার্ব বসাই, তারপরে এক্সটেনশন বলেছি। এখন সাবজেক্টের পরে অনেক সময় অবজেক্ট থাকে, সাবজেক্টের পরে অনেক সময় কমপ্লিমেন্ট থাকে, সাবজেক্টের পরে অনেক সময় অ্যাডভার্বও থাকে। এই সেন্টেন্সটিতে সাবজেক্টের পরে যে টিচার শব্দগুলো এসেছে প্লুরাল নাম্বার হিসাবে, এগুলো সাবজেক্টের সাথে সম্পৃক্ত। এখানে সাবজেক্ট যিনি উই তিনিই টিচার্স, যিনি ইউ তারাই টিচার্স, আবার যারা দে তারাই টিচার্স। অর্থাৎ এখানে উইয়ের সাথে টিচার্সের সম্পর্ক, ইউয়ের সাথে টিচার্সের সম্পর্ক, দেয়ের সাথে টিচার্সের সম্পর্ক। অর্থাৎ এই সাবজেক্টগুলোর সাথেই এই টিচার্সের সম্পর্ক এবং এটার একটা সম্পৃক্ততা রয়েছে। এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ যারা টিচার তারাই আমরা যারা, আমরাই টিচার, তোমরাই টিচার, তারাই টিচার। অর্থাৎ উই আর টিচার্স, ইউ আর টিচার্স, দে আর টিচার্স। অর্থাৎ এখানে যারা আমরা তারাই আবার টিচার্স, অর্থাৎ আমাদের থেকে টিচারকে আলাদা করার সুযোগ নাই। অর্থাৎ আবার ইউ আর টিচার্স, অর্থাৎ যারা তোমরা তারাই আবার টিচার্স, ইউর থেকে টিচার্সকে আলাদা করার সুযোগ নাই। আবার দে আর টিচার্স মানে তারা শিক্ষক, এখানে যারা তারাই আবার টিচার্স। তাহলে পরে দেখা গেল সাবজেক্টের সাথে এই নাউনটির সম্পর্ক, তাহলে পরে এটাকে কী বলবো আমরা? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এইরকমভাবে যদি অবজেক্টের সাথে আবার ওই রকম একটি নাউনের সম্পর্ক থাকে তাহলে পরে সেটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবশ্যই এখানে সেই বাক্যগুলো নেই। এখানে একটা নোট দেখো, ইফ উই ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ উইল ইউজ নট আফটার ভার্ব। এই সেন্টেন্সগুলিতে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, তারপরে এই সেন্টেন্সগুলিকে যখন আমরা নেগেটিভ করব এখানে ওই ভার্বের পরে নট বসালেই নেগেটিভ হবে। এখানে একটি কথা পরিষ্কার বোঝা উচিত, এই সেন্টেন্সে বি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব, আবার একই সাথে সে অক্সিলিয়ারি ভার্বেরও কাজ করতেছে। এই বাক্যগুলিকে যদি আমরা নেগেটিভ করি, এই প্রিন্সিপাল ভার্বের সাথেই যখন নট বসাবো তখন সে একাধারে প্রিন্সিপাল ভার্বের কাজও করবে, আবার অক্সিলিয়ারি ভার্বেরও কাজ করবে। এই জন্য নতুন করে আর কোনো ভার্ব এখানে বসাতে হবে না। তাহলে পরে আমরা এই বাক্যটাকে নেগেটিভ করলাম। এক্সাম্পল, হাসান ইজ নট এ টিচার। হাসান একজন শিক্ষক না, সে অন্য পেশার লোক হতে পারে। তো যখন আমরা এটাকে নেগেটিভ করলাম তখন আমরা এই ইজের পরে নট বসাবো, তাহলে পরে নেগেটিভ হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি এম টেলিং ইউ অ্যাগেন, সাবজেক্ট যদি প্লুরাল হয় তার সাথে সম্পৃক্ত নাউনটি প্লুরাল হবে। এই কারণে উই আর টিচার্স, ইউ আর টিচার্স, দে আর টিচার্স, এখানে প্রত্যেকটা সাবজেক্ট প্লুরাল। এই প্লুরাল হওয়ার কারণে এর সাথে যে নাউনটি সম্পৃক্ত হয়েছে সেটিও প্লুরাল। ডিয়ার স্টুডেন্ট, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি এই বাক্যগুলোকে, তাহলে পরে আমরা করব কি, এই বি ভার্বের পরে আমরা নট বসাবো, তাহলে পরে বাক্যগুলো নেগেটিভ হবে। নেক্সট,
If we want to make this sentence interrogative, we will set up the verb at the starting of the sentence or before subject. Dear student, that is, আমরা যদি এই সেন্টেন্সগুলোকে, কোন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোতে বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এই বাক্যগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে পরে সেন্টেন্সের শুরুতেই আমরা এই বি ভার্বটা নিয়ে আসবো। তাহলে পরে বাক্যটা অটো ইন্টারোগেটিভ হয়ে যাবে এবং শেষে একটি ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দেবো। যেমন এখানে সেন্টেন্সটি দেখো, রানা ব্র্যাকেটে বি ইজ এ গুড বয়, আবার শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, সাইন অফ ইন্টারোগেশন। এখন এই বাক্যটাকে যদি, এই সেন্টেন্সটিকে যদি আমরা এখন ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে পরে এই রানার সাথে কি বসবে, ইজ বসবে। সেই ইজটা কোথায় আসবে, একদম বাক্যের শুরুতে, সাবজেক্টের পূর্বে। অর্থাৎ এইখানে বি ভার্বের যে অক্সিলিয়ারি যে প্রিন্সিপাল ভার্বগুলো আছে, এই প্রিন্সিপাল ভার্বগুলো এখানে যেমন প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, আবার এই ভার্বটা এই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে। তা একটি শর্ত মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই সাবজেক্টের পূর্বে একটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। আর এই সেন্টেন্সে তো অক্সিলিয়ারি ভার্ব দেয়া আছে এবং সে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে। এই ভার্বটাই আবার যখন সেন্টেন্সের শুরুতে আসবে, তখন সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে বাক্যটাকে ইন্টারোগেটিভ বানিয়ে দেবে। এখানে রানা ব্র্যাকেটে ই বি এ গুড বয়, যখন এটাকে আমরা অ্যান্সার তৈরি করব, ওই বি ভার্বটার যে ইজ ভার্ব সেটাকে আমরা সেন্টেন্সের শুরুতে দেবো। অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স উইল সেট আপ দ্য অক্সিলিয়ারি ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, ইজ রানা এ গুড বয়। এভাবে আমার যখন আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো, তখন আমার মুডটাও অবশ্যই ইন্টারোগেটিভ ভাবে থাকবে। তাহলে পরে সেন্টেন্সটা বাহ্যিকভাবেও ইন্টারোগেটিভ হবে এবং আমার কথার ভঙ্গিতেও ইন্টারোগেটিভ ফর্ম থাকবে। আচ্ছা, if we want to make this sentence negative plus interrogative, we will use the short form of the verb before subject. এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে পরে এগুলোর শর্ট ফর্ম, যেমন ইজেন্ট, আরেন্ট, তারপরে এন্ড, এইগুলো বা আরেন্ট, এইগুলো সেন্টেন্সের একদম শুরুতে বসবে। শুরুতে বসলে একই সাথে বাক্যটি নেগেটিভও হবে, ইন্টারোগেটিভও হবে। যেমন ইজেন্ট রানা এ গুড বয়, ওই সেন্টেন্সটা উপরে ছিল রানা ইজ এ গুড বয়, সেটা ইন্টারোগেটিভ, শুধু ইন্টারোগেটিভ হয়েছিল ইজ রানা এ গুড বয়। যখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে হবে, ইজেন্ট রানা এ গুড বয়, তখন হবে এরকম যে রানা কি একজন ভালো বালক নয়? তাহলে কি রানা অবশ্যই একজন ভালো বালক। তোমাদের একটি কথা ভালো বলে রাখি, একটি সেন্টেন্স যখন একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, তাহলে তখন সেই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যায়, অর্থাৎ হ্যাবোধক অর্থ প্রকাশ করে। যেমন রানা কি একজন ভালো বালক নয়? নিশ্চয়ই রানা একজন ভালো বালক। এই সেন্টেন্সটা আবার যদি আমরা অ্যাফার্মেটিভ বলি, রানা ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটা যখন আমরা চেঞ্জিং সেন্টেন্সে ফালাবো উইদাউট চেঞ্জিং মিনিং, তখন কিন্তু আমরা এই অ্যান্সারটাই লিখবো। যদি একটি সেন্টেন্স দেওয়া থাকে রানা ইজ এ গুড বয়, মেক দিস সেন্টেন্স ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং, তখন কিন্তু আমরা এই নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে লিখবো। তাহলে পরে আমার সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে এবং আমার অর্থও ঠিক থাকবে। এটাকে কিন্তু বলা হয় চেঞ্জিং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ সেন্টেন্সটা চেঞ্জ হবে বাট অর্থ পরিবর্তিত হবে না। ডিয়ার স্টুডেন্টস, we will learn the other rules next class. Thanks all. I hope you are well. I hope you can understand the class. If you see my class next time, I believe you will be able to learn many things. Thanks all.